আপু আপনার নামটা আগে একটু বলুন। আমার নাম রিমা ইসলাম, আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আচ্ছা, ৪৩তম বিসিএসের জন্য আপনারা অনেকদিন যাবত এখানে অনুষ্ঠান করছেন। কতদিন যাবত করছেন এবং এখন বর্তমানে এখানকার অবস্থা কি বা আপনাদের পদক্ষেপগুলি একটু যদি বলতেন। আমরা এখানে গত 5 দিন ধরে অনশন করছি, তার মধ্যে 5 জন ভাই আছেন যারা হচ্ছে যে আমরণ অনশনে বসেছেন। আর আমরা সবসময় কয়েকদিন করে আসছি, যেরকম এই জায়গাটা মেয়েদের জন্য যথেষ্ট মানে দিনে নিরাপদ, বাট রাতে এই জায়গাটা নিরাপদ না। তো আমরা মেয়েরা চাইলেও রাতে থাকতে পারছি না। তবে আমরা রাতে বাসায় ফিরছি এবং সত্যি বলতে আমাদের এরকম 5 জন ভাইকে এখানে এভাবে রেখে যাওয়া, এই ছবিগুলোও যখন আমরা রাতের বেলা যে আপনাদের এই যে মিডিয়াগুলোতে দেখি বা আমরা এই ছবিগুলো আবার রাতে দেখছি, রাত 3টার ছবি, রাত 4টার ছবি, রাত 5টার ছবি, এই ছবিগুলো রাত যায় আমরা এভাবে দেখি। আর আমি বুঝাতে পারবো না যে ফ্যানের পাখা ঘুরে সেই ফ্যানের পাখা দেখি আর রাতটা কোনো মতো কাটে। গত 4 মাস গিয়েছে যে ঠিকভাবে রাতে ঘুমাতে পারি নাই। 4 মাসে আমাদের জীবন একদম আটকে গেছে। বিশেষ করে আমরা যারা সবারই জীবনের পরিবর্তন এসেছে, যারা চাকরি করছে তাদেরও এক রকমের সমস্যা, আমরা যারা চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি করছি না, তাদেরও এক রকমের সমস্যা। তবে সবারই যেটা যে জীবনের একটা বড় পরিবর্তন এসেছে। তো আমরা আসলে জীবনের পরিবর্তন এটা যে কোনো সময় আসতে পারে, কিন্তু আপনার জীবনে খারাপ সময় আসবে বা আপনি একটা শাস্তি পাবেন, সেটার জন্য আপনার একটা রিজন রাখতে হবে। আপনি যদি জীবনে অন্যায় করেন, আপনি সেই অন্যায়ের কনসিকুয়েন্সেস পাবেন, এটা আমাদের জীবনে হওয়া উচিত। পাপের শাস্তি মানুষ পাবে। কিন্তু আমরা যারা গেজেট বঞ্চিত হলাম, আমি কি পাপ করেছি, আমি কোন অন্যায় বাদ গেলাম? আমাদের চাকরিবিধিতে যে অন্যায়গুলোর জন্য চাকরি থেকে একজন বাদ যাইতে পারে, বা আমাদের সচিব স্যার যে 3টা ক্রাইটেরিয়া আবার নতুন করে উল্লেখ করেছেন, এই কোনো ক্রাইটেরিয়াগুলোর মধ্যেই তো আমরা পড়ি না। আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি এই অপরাধী হতাম, তাহলে কি আমরা এখানে এসে বসার সাহসটা আমাদের থাকতো? আপনি যে জিনিসটা বললেন যে অপরাধ, জি। সেই বিষয়টা একটু কি নিয়ে আসবেন। আমাদেরকে আসলে 3 রকমের মানে চাকরিবিধিতে 3 রকমের অপরাধের কথা বলা হয়, যে আপনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন কিনা, আপনার নামে কোনো মামলা আছে কিনা, এবং আপনি কখনো কোনো ডিসিপ্লিনের এগেনস্টে কোনো কাজ করেছেন কিনা। মানে যেরকম আপনি বিশ্ববিদ্যালয় হতে এমন কোনো কাজ করেছেন যে আপনি বহিষ্কৃত হয়েছিলেন, এরকম কোনো কাজ করেছেন কিনা। তো আমি তো আমার জীবনে কখনো এরকম কোনো কিছু করিনি। আর এছাড়াও আনঅফিসিয়ালি কেউ যদি বলে থাকে যে না রাজনীতি করলে বাদ দেওয়া উচিত, রাজনীতি করলে আপনি কাউকে কেন বাদ দিবেন? তারপরেও তার যদি একটা অন্যায় থাকে, তাহলে তাকে তার অন্যায়টা দেখিয়ে দিয়ে বাদ দিন। তো আমি তো আমার জীবনে এই অন্যায়গুলোর অফিসিয়াল আনঅফিসিয়াল যত রকমের অন্যায় আছে কোনোটাই করিনি। এখানে বেশিরভাগ ভাই যারা আছেন, আমি সবারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা করেনি। তাহলে তারা কেন বাদ দেন? এবং এই গত 4 মাস ধরে যখন সিনিয়র সচিব স্যার আমাদেরকে বলেছেন জানুয়ারিতে যে আবার ভেরিফিকেশন হবে, আবার আমাদের ভেরিফিকেশন হয়ে আমাদের ফাইল রেডি হয়েছে, আবার কেন ভেরিফিকেশন হলো? তার মানে ভেরিফিকেশনটা ত্রুটিপূর্ণ ছিল। তো এই দেশে ত্রুটিপূর্ণ ভেরিফিকেশন হয়, এরকম ফিল্ড অফিসার বা এনএসআই ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলো ভেরিফিকেশন করে, সেটা ত্রুটিপূর্ণ কিভাবে হয়? আর ভেরিফিকেশনে যে ত্রুটিপূর্ণ, এটার কেন কোনো ব্যবস্থা নেই? আমার একই সাথে প্রথমে এসবি ভেরিফিকেশন হয়েছে, এই সরকারের আমলে হয়েছে। আমার অক্টোবরে গেজেট হয়েছিল, অক্টোবর 2024 সাল। অগাস্টে বিপ্লবের পর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস পরে আমাদের ভেরিফিকেশন হয়েছে। এই সরকারের আমলে একবার আমি খুবই শুদ্ধ মানুষ হলাম, আমার ক্লিন ইমেজ হলো, আমি চাকরি পেলাম। সেই সরকারের আমলে 2 মাস না ঘুরতে আমার আবার চাকরি চলে গেল ক্লিন ইমেজের অভাবে। আমার 2 মাসের মধ্যে ক্লিন ইমেজটা আমার কীভাবে নষ্ট হলো, এটা আমাকে জানাতে হবে যে আমার ক্লিন ইমেজের কী সমস্যা ছিল। আর হচ্ছে এই যে একের পর এক একে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে, ওকে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা বিসিএস এর হাইপটা ক্রেজটা বুঝবেন। কত টাকা বেতন? বেতনটা খুবই স্বল্প। বিসিএস এ কারা আসে? মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে, যাদের জীবনের মোড় ঘুরানোর একটা উপায় থাকে একটা বিসিএস, কি একটা সরকারি চাকরি করবে, মানে আব্বা আম্মাকে একটা সাপোর্ট দেয়। এবং সবাই তো আসেও না, যাদের এই কঠিন পরিশ্রম করার একটা ধৈর্য থাকে। 4 বছর পরিশ্রম করে আমি এই চাকরিটা পেয়েছিলাম। আপনারা যারা বাংলাদেশে আছেন সবাই জানবেন যে বিসিএস এ কী পরিমাণ পরিশ্রম করে আসতে হয়। আমিও কোথায় পেয়েছিলেন, কোন ক্যাডারে পেয়েছিলেন একটু আমি প্রশাসন ক্যাডারে আবার বলেন। আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ 3.80 থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছি। আমি ডিপার্টমেন্টে 3rd। আমার কিভাবে মানে আমি বিসিএসটা আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন ছিল। আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমার জীবনের এটাই একটা ক্রাইটেরিয়া ছিল, আমি সরকারি চাকরি করবো, আমার জীবনযাপন করবো। সেখানে চাকরিতে ঢোকার আগে আমাকে কোন অন্যায় বাদ দিতে পারে? এই যে আপু এত বছর পড়াশোনা করে যে জি, বিসিএস গত 4 মাসের অনুভূতি আসলে ভোঁতা হয়ে গেছে। মানে প্রথম দিন এই বিষয়গুলো কথা বলার মতো অবস্থা ছিল না, কারণ কথা বলতে পারতাম না, কারণ চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতো। এখন 4 মাস পরে এটা অনেকটাই ব্যাপারটা মানে এমন হয়ে গেছে যে চোখে পানি আসে না ঠিক আছে, কিন্তু
এই 4 মাসে মানে অনুভূতিটা যে নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে যে মানে কিছুই ভালো লাগে না, না মানে এই দেশে কি থাকবো কি করবো মানে এরপরে কি জানি না, মানে লাইফের যে একটা মানুষের উদ্দেশ্য থাকতে পারে আমার লাইফে এটাই হারিয়ে গেছে। তো আমি জাস্ট জানতে চাই, আমাকে যদি গেজেট না দেয় আমাকে জানিয়ে দিক যে আমার কি অন্যায় ছিল, আমি জাস্ট এটা জানতে চাই। এই পর্যায়ে আমার আব্বা আম্মার 55-60 বছর বয়স, তাদের যথেষ্ট বয়স হয়েছে, এখনও কি আমি আমার বাবা মার উপরে এই এই এখন তো আমার আব্বা আম্মার দায়িত্ব নেওয়ার কথা, এখনও আমি তাদের উপরে ডিপেন্ড করে আছি। আমি এই ঈদে তাদের আমার কথা ছিল এই ঈদে আমি তাদেরকে গিফট দিব, তাদেরকে ঈদে আমি জীবনের প্রথম তাদেরকে কিছু কিনে দিব, কিন্তু ঈদের 3 দিন আগ পর্যন্ত সচিবালয়ে গেছি আসছি, স্যার আমাদের গেজেট কবে হবে, আমাদের গেজেট কবে হবে। পরে আমি আমার বাবার থেকে 500 টাকা নিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাসায় গেছি। তাহলে বলেন যে এই বয়সে কি আমার আব্বা আম্মার আমাকে টাকা দেওয়ার কথা নাকি আমার আব্বা আম্মাকে আমার দেখাশোনা করার কথা? তাদের তো যথেষ্ট বয়স হয়েছে। আমার এই চাকরি আমি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর হয়তো ফেরত পাবো, কিন্তু আমার আব্বা আম্মা কি এই যা দেখে যাবে যে আমি এই রাস্তায় রাস্তায় এসে এই জন্য কি আমাকে এত পড়াশোনা করিয়েছে? আমি আমার শিক্ষা জীবনে সবসময় সর্বোচ্চ শিক্ষাস্থান থেকে আমি পড়াশোনা করেছি। আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, আমি রাজশাহী বোর্ডে ট্যালেন্ট পুলে স্কলারশিপ পেয়ে বোর্ড স্কলারশিপ পেয়ে আমি এইচএসসি কমপ্লিট করেছি। আমি জীবনে কোনো দিন মিটিং মিছিল এগুলো আমার জীবনে আসতে হয় নাই, কারণ আমার জীবন ছিল একাডেমিক বেসড। আজকে আমাকে রাষ্ট্র এখানে এনে বসিয়েছে, রাষ্ট্র এনে বসায় নাই, কিছু মানুষ আমাকে এনে বসিয়েছে। আমি জাস্ট আমার অপরাধ জানতে চাই। আর তার সাথে এই যে আমার ভাইয়েরা এখানে আমরণ অনশনে আছে, 5 দিন পার হয়ে গেছে, এখনো কোনো কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নাই। কেন তাদের মাথা ব্যথা নাই? তারা রাষ্ট্রের একটা প্রদেশ, তাদের কাছ থেকে আমরা কোনো দয়া চাচ্ছি না, দয়া ভিক্ষার দিন শেষ হয়ে গেছে। তারা রাষ্ট্রের একটা চেয়ারে বসে আছে, তারা কিভাবে এটাকে ইগনোর করতে পারে? তো আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এটাই বলবো যে যারা বা মেধাবী স্টুডেন্টদেরকে এটা বলবো, মেধাবীর থেকে আমি পরিশ্রমীটাকে বেশি গুরুত্ব দিব, কারণ অনেকেই মেধাবী কিন্তু তাদের এই পরিশ্রমটা দেওয়ার মতো ধৈর্য তাদের থাকে না। যারা ধৈর্য ধরে এতদূর পর্যন্ত এসেছে তারা যেন এই তরুণ সমাজ যেন হতাশ না হয়। আমারই এখন মনে হয় এই দেশ ছেড়ে আমি যদি পালিয়ে যেতে পারতাম আমার জন্য সব থেকে ভালো হতো। তো আমরা তরুণ সমাজকে কি মেসেজ দিচ্ছি যে তোমরা এই দেশ থেকে চলে যাও? ব্রেন ড্রেনিং নিয়ে যে এত রকমের কথা যে যাবেন না আপনারা, দেশটাকে ভালোবাসুন, তো ভালোবাসা তো একপক্ষীয় হয় না। দেশকে আমি ভালোবাসি, এই যে আমি অনার্সের পরেই আমি দেশের বাইরে চলে যাওয়ার কথা, এই দেশ ছেড়ে যাওয়া যাবে না, এই জন্য আমি দেশে রয়ে গেছি। কিন্তু আমাকে এই 4 বছরের দীর্ঘ পরিশ্রমের পরে দেশ আমাকে কি ফিডব্যাক দিচ্ছে? তো এটাই আমার বলার ছিল। ধন্যবাদ। আশা করি এটা সমস্যার সমাধান হবে। সংক্ষেপে